আজকের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে এর কোনো রকম মিল থাকলে তা অত্যন্ত কাকতালীয় ব্যাপার। যখন প্রথমবার ওনাকে দেখলাম, নির্বাক হয়ে তাকিয়েছিলাম। কতক্ষণ জানি না, ওর তেজস্বী দৃষ্টিতে মুগ্ধ হয়েছিলাম। শরীর থেকে যেন এক অদৃশ্য আভা বেরোচ্ছিল। কাকা, প্রথম থেকে বলো, তোমার এই মাঝখান থেকে বলার অভ্যেসটা গেল না। নীলু কাকা, যখন কোনো ঘটনা আসবে না, তখন একদম প্রথম থেকে শুরু করবে, বুঝলে? থাম তোরা, পুরোটা শোনার পর তো বলে যাবি কিছু আজগবি গল্প শোনালাম। চত্ব সব। ওগুলো আমরা একটু মজা করি, এইটুকু মজা করতে পারবো না তোমার সাথে? পুরোটা শুনতে হলে চুপটি করে বস। নীলু কাকা জানলার দিকে তাকালো। জানলা দিয়ে চাঁদ দেখা যাচ্ছে তাল গাছের পেছনে। সেদিন রাতেও আজকের মতো একটা পরিষ্কার চাঁদ উঠেছিল। তখন সদ্য গরম পড়তে শুরু করেছে। রাতের খাওয়া সেরে একটু মৌরি চেপোতে চেপোতে ছাদে উঠলাম। আমার একটু দেরি করে খাওয়ার অভ্যেস ছিল। রোজ খাওয়ার পর ছাদে উঠতাম, কিন্তু সেদিন তরঙ্গদের বাড়ির পেছনের বাগানে কেউ যেন বসে আছে। আমার দিকে পেছন করেছিল, তাই ঠিক করে বুঝতে পারছিলাম না আসলে কে ওটা। ওটা কি? এত রাতে কি মতলবে বসে আছে? কিছু খাচ্ছে নাকি? একবার সামনে গিয়ে দেখলে কেমন হয়? হ্যাঁ, সামনে গিয়ে দেখার ইচ্ছেটা মনে সবে উকি দিয়েছিল। ঠিক ওই সময় ওই দুর্বিষহ দৃশ্যের এক ফাঁকে অচেনা আগন্তুক আমার দিকে তাকিয়েছিল। দেখলাম ও তো আমাদের পাশেই থাকে, তরঙ্গের দাদা ভুজঙ্গ। আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, সারা শরীর কেমন যেন অবশ হয়ে এলো। সকাল সকাল হই হই রব উঠল। বাবা আমাকে ছাদ থেকে অজ্ঞান অবস্থায় আবিষ্কার করেছে। এই নীলু, কি হয়েছে তোর? ওরে ওঠরে, কি হলো তোর? আর ওই দিকে মোড়লের কচি পাঠাটাকে পাওয়া গেল তরঙ্গদের বাড়ির বাগান থেকে আধ খাওয়া অবস্থায়। মোড়ল লোক পাঠিয়ে তরঙ্গকে শাসালো। ভগবানের দিব্যি করে বলছি, আমি সত্যি জানি নে ও পাঠা কি করে আমার বাগানে এলো। তাহলে কি বাঘে টেনে এনেছে নাকি ভূতে? পাঠার বদলে আর একটা পাঠা যদি না পেয়েছি, তবে তুমি বুঝে নিও তরঙ্গ, তোমার একদিন কি আমার একদিন। মোড়ল পাঠা ফেরত পেয়ে গেলেও গৃহপালিতের ওপর থেকে অভিশাপ যেন কাটছিলই না। প্রতিদিনই কারোর মুরগি তো কারোর ছাগল চুরি যাচ্ছিল, আর সব প্রাণীর অবশিষ্ট পাওয়া যেত তুরঙ্গদের পেছনের বাগানে। আর এই দিকে প্রায় 3 দিন পর আমার জ্ঞান ফিরল, আর 2 দিন পর কথা বলার ক্ষমতায় এলাম। চোখ খুলে দেখলাম বাবা সামনে দাঁড়িয়ে আছে। নীলু, এখন কেমন লাগছে বাবা? ইশারায় বললাম একটু ঠিক আছি। বুঝলি বাবা, আমাদের গ্রামে বোধহয় কারোর অভিশাপ লেগেছে।
একটু অবাক হয়ে বাবার দিকে তাকালাম। তোর কি হয়েছিল বলতো বাবা? তোকে অজ্ঞান অবস্থায় ছাদের উপরে পেলাম, তারপর থেকে তোর ধুম জ্বর, 3 দিন বাদে তোর হুঁশ এলো। তা ঠিক করে কথা বলতে পারছিলি না, 2জন ডাক্তার এসে হাত তুলে দিয়েছে। খুব চিন্তায় পড়ে গেছিলাম। তার উপর গ্রামে সবার ঘর থেকে মুরগি পাঠা চুরি যাচ্ছে, আর সবগুলোকে সকালবেলা তুরঙ্গদের বাগানে ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গেছে। সর্বাঙ্গ কেঁপে উঠল। সেই রাতের কথা সব ধীরে ধীরে মনে পড়ছে। খুব কষ্টে উঠে বসলাম। উঠছিস কেন? শুয়ে থাক। কিছু বলার ছিল? বল বল, শুয়ে শুয়ে বল না, বল। সব কথা খুলে বললাম বাবাকে। তুই ঠিক দেখেছিলি? দাদা, কাকু, কি বলছো তুমি নিজে জানো তো? আমার ছেলেটা 6 দিন ধরে বিছানায় শুয়ে। তোর মনে হয় আমি তোর সাথে মস্করা করব? হ্যাঁ, গোটা গ্রামের সব প্রাণীগুলোকে তোর বাগানেই কেন পাওয়া যাচ্ছে একবারও ভেবে দেখেছিস? ভুজঙ্গ কোথায়? দাদা তো এখন ঘুমোচ্ছে। এই দিনে দুপুরে ঘুমাচ্ছে কেন ভাব একবার। আর ওর চেহারাটাও কেমন যেন ভেঙে গেছে, চোখের তলায় কালি। আসলে বল, আসলে কি? আসলে দাদার মতিগতি অনেক দিন ধরেই কেমন যেন বদলে গেছে। প্রথমে কাজে যাওয়া বন্ধ করে দিল। সারা রাত জেগে থাকে কিনা জানিও না। সারা দিন নিজের ঘরে পড়ে পড়ে ঘুমোয়। সন্ধ্যার পর দাদা কেমন যেন চাঙ্গা হয়ে ওঠে। প্রতি রাতে প্রায় 3 গুণ খাবার নিয়ে নিজের ঘরে চলে যায়। বলে আমি পরে খেয়ে নেব। সারাদিন কিছু খাবো না, রাতে 3 বেলার খাবার একসাথে খেয়ে নেব। একটা সাধারণ মানুষের পক্ষে একেবারে 3 বেলার খাবার খাওয়া কি সম্ভব? কিন্তু শেষ 3 মাস ধরে এইভাবেই চলছে। আস্তে আস্তে আমার দাদাটা শেষ হয়ে যাচ্ছে কাকা। তার উপর হঠাৎই মুরগি ছাগল চুরি যাওয়া শুরু হলো। তার মানে আমার দাদাই। তুমি ঠিক বলছো তো কাকা? চল, আজ রাতে পরীক্ষা করে দেখা যাক। মোড়লকে খবর দিতেই হবে। মোড়লের সাথে কথা বলে ঠিক করা হলো সেই দিন রাতেই তুরঙ্গদের বাগান লাগোয়া ঘরটায় সবাইকে গিয়ে অপেক্ষা করতে হবে সেই মুহূর্তের। বাবা, তুরঙ্গ, মোড়ল আর মোড়লের এক চাকর রাত 11টা নাগাদ হাজির হলো তুরঙ্গদের সেই ঘরে। সেদিন বিকাল থেকেই খেপে খেপে বৃষ্টি হচ্ছিল। আমি তীব্র জ্বর নিয়ে বিছানায় শুয়ে বাবার অপেক্ষা করছিলাম। এই বৃষ্টির মধ্যে বোধহয় তোর দাদা আসবে না। ওকে যা খাবার দিয়েছিস ওই খেয়ে দিব্যি আছে মনে হয়। আমরা খামোখা মশার কামড় খেয়ে ঘরে ফিরে যাব। বাবা রে, কেমন লাগলো বন্ধু? খুব ভালো। কাল আসবি তো? নিশ্চয়ই কাকু, আমার দাদাটাকে বাঁচানোর ব্যবস্থা করো, দয়া করে ব্যবস্থা করো। পরদিন মোড়লের গুরুতর শরীর খারাপ। আমার অবস্থা আরো খারাপের দিকে এগিয়েছে। প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। এই ব্যাপারটা যে জানে না এমন লোক আর গ্রামে নেই। এ গ্রাম সে গ্রাম থেকে কত ওঝা তান্ত্রিক এসে ফিরে গেল, কেউ কিছুই করতে পারল না। কোনো শক্তিশালী আত্মা নাকি ভুজঙ্গের দেহে বাসা বেঁধেছে। শেষে এক তান্ত্রিকই পরামর্শ দিলেন যে অনেকদিন ধরে
দেহের মধ্যে বাসা বেঁধে অনেক শক্তিশালী হয়ে উঠেছে। এর বিহিত একজনই করতে পারে। কলকাতায় তার বাড়ি আছে। সে আবার যখন তখন আসে না, চোখ বন্ধ করে কি ভাবে, তারপর যদি ওনার মনে হয় তবেই আসে, না হলে আসবে না। ওনাকে একবার বলে দেখতে পারেন। খুব নাম ডাক ওনার। কি নাম ওনার? ব্রহ্মনাথ তান্ত্রিক। কলকাতায় এক নামে সবাই চেনে। দিন দুয়েক বাদে সকালবেলা বেশ সুস্থ বোধ করলাম। বাবার কাছ থেকে জানতে পারলাম ব্রহ্মনাথ নামে কোন এক তান্ত্রিক নাকি কলকাতা থেকে রওনা দিয়েছে। নামটার মধ্যে কেমন একটা ব্যাপার ছিল। মনে হলো এবার কিছু একটা দেখব হয়তো। ক্রমে বেলা বেড়ে বিকাল হলো। বাড়ির বাইরে গিয়ে দেখলাম তুরঙ্গদের বাড়ির সামনে লোকে ভিড় করেছে। ওই তান্ত্রিক আসার নাকি সময় হয়েছে। দরজার কাছেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ পেছন থেকে একজনের বাজখাই গলার স্বর ভেসে এলো, দেখি, পথ ছেড়ে দাঁড়াও। সেই প্রথমবার ওনাকে দেখলাম। দৃষ্টিতে ভীষণ তেজ আছে, অথচ শান্ত। চোখ দিয়ে যেন ভূত ভবিষ্যৎ সবই দেখে ফেলেছে। চেহারাখানা অনেকটা ওই কুস্তিবীর পালোয়ানদের মতো। সবাই হা করে ওনার দিকে তাকিয়ে আছে। আমারও বৈরাগী হওয়ার ইচ্ছায় দপ করে আগুন জ্বলে উঠল। ঠাকুরমশাই বেশ কিছুক্ষণ ভুজঙ্গের ঘরের দিকে তাকিয়ে রইলেন, কি যেন বোঝার চেষ্টা করছেন। তারপর তুরঙ্গকে বলে উঠলেন, বড় দেরি করে ফেললে তুরঙ্গ। অশরীরই নিজের শক্তি অনেকখানি বাড়িয়ে নিয়েছে। এ অনেক দিন ধরে তোর দাদার শরীরে বাসা বেঁধেছে। ভালো মন্দ কিছু ভেবে রাখতে পারো। আমি আমার পুরোটা দিয়ে চেষ্টা করে দেখব, বাকিটা ঈশ্বরের ইচ্ছা। এমনটা বলবেন না ঠাকুরমশাই। আমার বাবা মা সবই আমার দাদা। ব্রহ্মনাথ কিছুক্ষণ মায়া ভরা চোখে তুরঙ্গের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, দেখছি, যদি ওই অশরীরীর কোনো পোশাক পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। কি এই অশরীরী আমরা কি করে জানবো ঠাকুরমশাই? তা ভুজঙ্গের কোনো ভাই বা বন্ধু এর মধ্যে কি মারা গিয়েছে? ভাই তো আমি আছি, তবে বন্ধু? অমিয় হালদার আত্মহত্যা করলো না কিছুদিন আগে? সে কি ভুজঙ্গের ভালো বন্ধু ছিল? পরম বন্ধু ঠাকুরমশাই। ওরা তো এক সময় এক পাতে খেত। হঠাৎ একদিন অমিয়দা আত্মহত্যা করলো, কেন জানি না। ওর মনের বাসনাগুলো তোমার দাদার শরীর ব্যবহার করে মিটিয়ে নিচ্ছে। যেরম কাঁচা মাংস খাওয়াটাও একটা বাসনা। ভুজঙ্গের জীবনী শক্তি সমস্তটাই ও নিয়ে নিচ্ছে। এইভাবে চলতে থাকলে একসময় ভুজঙ্গ আর বাঁচবে না। তখন অন্য কারোর শরীরে বাসা বাঁধবে। দেরি না করে অমিয়র কোনো একটা পোশাক আনার ব্যবস্থা করো। আমি গৃহবন্ধন করে দিচ্ছি, যাতে ঘর থেকে আর বেরাতে না পারে। কিন্তু মনে রাখবে, রাত হওয়ার আগে আমাকে যজ্ঞ আরম্ভ করতে হবে, নইলে আমার পক্ষে আর ওই অশরীরীকে আটকে রাখা সম্ভব হবে না। আমি দূর থেকে মুগ্ধ হয়ে ব্রহ্মনাথকে দেখছিলাম। সবাই যে যার ঘরে চলে গেল। ব্রহ্মনাথ হাতের কমণ্ডলু থেকে কি যেন একটা ভুজঙ্গের ঘরের চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। ক্রমে রাত নামল। ভুজঙ্গের ঘরের সামনের বারান্দায় যজ্ঞের আয়োজন হয়েছে। ব্রহ্মনাথ যজ্ঞের আগুনে ঘি ঢালছে আর মনে মনে বীজ মন্ত্র পড়ছে। খড় দিয়ে বানানো একটা পুতুলকে অমিয়র
জামা পরানো হয়েছে। যজ্ঞের 4 মাথায় 4টে কঙ্কালের মাথা আগুনের আলোয় চকচক করছে। অদূরে দাঁড়িয়ে আমি সবই লক্ষ্য করছিলাম। হঠাৎ কোথা থেকে যেন একরাশ কালো হাওয়া ছুটে এলো। আমায় বেরোতে দে, বেরোতে দে আমায়। হঠাৎ দেখলাম ব্রহ্মনাথ ওই ঘরের পুতুলটাকে একটা লাল সুতো দিয়ে বেঁধে দিল। সঙ্গে সঙ্গে ভুজঙ্গের শরীর থেকে একটা কালো ধুয়োর অবময় বেরিয়ে এলো। আমায় এইভাবে আটকাতে পারবি না রে। যেদিন বেরাবো সেদিন তোকে ঠিক খুঁজে নেব। আগে নিজেকে এখান থেকে বার কর, তারপর নয় আমাকে খুঁজিস। ব্রহ্মনাথ ওই ঘরের পুতুলটাকে ঘরের ভেতরে ছুঁড়ে ফেলে দিল। ঘরের ভেতর থেকে একটা চিৎকার ভেসে আসলো, আমায় ছেড়ে দে, ছেড়ে দে, আমায় যেতে দে। ব্রহ্মনাথ ঘরের দরজা বন্ধ করে শেকল দিয়ে তাতে একটা লাল কাপড় আটকে দিল। ঠাকুর মশাই, দাদা বেঁচে যাবে তো? আমি প্রথমেই বলেছিলাম ভালো মন্দের জন্য তৈরি হয়ে থেকো। আমি আমার দিক থেকে পুরোটাই করে দিয়েছি। এইবার ভুজঙ্গ যদি নিজেই নিজেকে সাহায্য করতে পারে তাহলে বেঁচে যেতে পারে, কিন্তু মনে রাখবে ওই ঘর কিন্তু কেউ খুলবে না, তাহলে সবার প্রাণ সংশয় হবে। ভুজঙ্গকে ও কিছুই করবে না, কারণ ভুজঙ্গর দেহই হচ্ছে ওর আসল বাসা। ভুজঙ্গই এক সময় নিজেকে বার করে আনবে, না হলে আর সে কখনোই ফিরবে না। একমাত্র ভুজঙ্গই ওই ঘরের সীমানা থেকে বের হতে পারবে, ওই অশরীরই পারবে না। ভুজঙ্গের ভালো আধারের জড়ি ভুজঙ্গের ভবিষ্যৎ। তাহলে এবার চলি। ঠাকুর মশাই চলে গেলেন আর আমি পিছু নিলাম। তারপর আমার জীবনের এক অন্য অধ্যায় শুরু হলো। বলো সেটা শুনি। সবই কি আজকেই শুনবি? রাত যে অনেক হলো, যা 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 ঘরে যা, পরে আসিস। শেষে ভুজঙ্গের কি হলো বললে না তো? ভুজঙ্গ